তো ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীকে কেএস ইংলিশ টিউটরের তরফ থেকে আবার স্বাগত। আবার আশা করি তোমরা সবাই কী করেছো, খুব ভালো রেজাল্ট করেছো ক্লাস 10-এ এবং 11-এও তোমাদের কি করতে হবে, নতুন যাত্রা শুরু করতে হবে। এবং এই নতুন যাত্রা শুরু করার সাথে আমিও তোমাদের সাথে চলবো। আমি কৌশিক স্যার, কেএস ইংলিশ টিউটর। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে তোমাদের ইংলিশের যাবতীয় যত প্রবলেম সব কিছু সলভ হবে এবং প্রত্যেকটি সিলেবাস সুন্দরভাবে বোঝানো হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথম কবিতা শুরু করব। আজকে তোমাদের প্রথম কবিতা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো আমরা যখন পড়াবো একটু ক্লাস 10-এর থেকে একটু অন্য রকমের পড়াবো, কারণ এইখানে আমরা পড়তে গেলে প্রত্যেকটা কবিতার যে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে। তো এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার লেখার পিছনে কিছু কারণ ছিল। তো এইগুলো আগে আমরা একটু টুকটাক করে জেনে নেব। তো এই ওয়েস্টমিনস্টার ব্রিজ লেখা হয় 1802 সালে। তো এর মতভেদ আছে, কেউ বলে 31 জুলাই, কেউ বলে 3 সেপ্টেম্বর। সমস্ত মতবাদ আমরা কি করব, এক্ষুনি সলভ করব, কেন কি বৃত্তান্ত, কেনই বা দুবিধা। তো 1802-তে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পারিবারিক কারণে তার খুব একটু মন টন খারাপ হয় এবং সে ঠিক করে তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে লন্ডন শহর ছেড়ে চলে যাবে। তো যথারীতি ছেড়ে যাওয়ার আগে তাদের চিন্তা ভাবনা কী হয়, যে তারা শহরটাকে আরেকবার তারা ভালো করে দেখতে চায়। তো ডরোথি ওয়ার্ডসওয়ার্থ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী করলো, 31 জুলাই 1802-তে বেরিয়ে পড়লো ফ্রান্সে যাওয়ার জন্যে। এবং সকালবেলা তারা বেরিয়েছে এবং সেই বেরোনো যখন তাদের গাড়ি করে তারা যাচ্ছে, ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে তারা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে কেন? কারণ ওইখান থেকে লন্ডন শহরটাকে দেখতে খুব সুন্দর লাগছিল এবং সেখান থেকে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ প্রথমটার জার্নালে বলে যে সেখান থেকে এই শহরটার বর্ণনা তারা দেয়। সে ডেটটা কবে ছিল? 31 জুলাই। এই জন্য এই কবিতার যে কম্পোজিশনের ডেট অনেকে 31 জুলাই 1802 ধরে এবং এই কবিতা শেষ হয় 3 সেপ্টেম্বরে 1802-তে যখন তারা ফিরে আসে। তো এই জন্য এই দুটো ডেট নিয়ে একটু মতভেদ আছে। ব্যাপারটা হচ্ছে যখন তাদের ফার্স্ট জার্নি হয় তখন সেটা 31 জুলাই ছিল 1802, যখন তারা ফিরে আসে এবং কবিতা শেষ হয় তখন সেই কবিতাটা হয়, যে ডেটটা সেটা হচ্ছে 3 সেপ্টেম্বর। তাহলে যেই কবিতাটা আমরা পড়ব সেটা আর কিছু না, সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরকে দেখতে কেমন লাগছে সকালবেলা সূর্য ওঠার আগে। তাহলে আগে দেখো তো ক্লিয়ার হয়েছে নাকি যে আমরা যেটা পড়বো সেটা কি? সেটা হচ্ছে লন্ডন শহরের সৌন্দর্যতা কখন বলো? সেটা হচ্ছে সকালবেলা সূর্য ওঠার আগে। কে কে ছিল তাদের সঙ্গী? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো চলো যেটা আগে জানতে হবে এই কবিতা পড়তে গেলে, যে এই কবিতার ব্যাকগ্রাউন্ড কি আছে এবং কে লিখেছে, কি বৃত্তান্ত, কীভাবে লেখা রয়েছে। তো এই কবিতাটা জানো তো, এই কবিতাটাকে বলা হয় সনেট। সনেট মানে তোমরা অলরেডি জেনে গেছো, সনেট মানে 14 লাইনের কবিতাকে বলা হয়, যেটা এই কবিতাটা অক্টাভ এবং সেস্টার দুটো ভাগে ভাগ করা রয়েছে। এবং এটা একটা সনেট। কোন সনেট? ইটালিয়ান সনেট, অথবা তোমরা বলতে পারো এটা পেট্রাগান সনেট, যেটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা রয়েছে। অলরেডি দেখবে তোমরা, আমি বোর্ডে লিখে দিয়েছি, খুব ভালো করে এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। কী আছে একবার একটু বলে দিই, দেখো। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কে লিখেছে? অলরেডি আমরা উত্তর পেয়ে গেছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছে। সোর্স কোথা থেকে নেওয়া হয়েছে? পোয়েম ইন 2 ভলিউমস থেকে এটা নেওয়া হয়েছে। ডেট অফ কম্পোজিশন, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের এই কবিতার ক্ষেত্রে প্রবলেম হয় যে স্যার দুটো ডেট কেন, একটা হচ্ছে 3 সেপ্টেম্বর 1802 আর 31 জুলাই 1802। কিছু না বাবা, যখন প্রথম জার্নিটা স্টার্ট হয় সেটা হচ্ছে 31 জুলাই 1802 এবং যখন তারা এই ডোভার থেকে বা ফ্রান্স থেকে ফিরে আসে সেটা সেপ্টেম্বর মাস ছিল, সেইখানে এই কবিতাটা শেষ করা হয়, সেটা ছিল 3 সেপ্টেম্বর 1802। কখন এই কবিতা লেখা হয়? while he was going to France on his way from London to Dover। লন্ডন টু ডোভারে যাওয়ার সময় তারা ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়ায় সকালবেলা সূর্য ওঠার আগে এবং সেখান থেকে পুরো লন্ডনকে দেখতে কীরকম লাগে সেই নিয়ে এই কবিতা লেখা রয়েছে। তার মানে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, মানে কম্পোজ তৈরি করা হয়েছিল বা লেখা হয়েছিল কোথা থেকে? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তাহলে এই কবিতার যে টাইটেল সেটাও বোঝা গেল। চলো
এবার তার বন্ধু কে ছিল বা চলার পথে সঙ্গী কে ছিল? তার একমাত্র বোন, যাকে সে সব থেকে বেশি ভালোবাসে, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। টাইপ অফ দ্য পোয়েম আগেই আমি বলেছি, যেটা একটা পেট্রার্কাল সনেট অথবা বলতে পারি আমরা ইটালিয়ান সনেট। গুড। এবং যার এই সনেট যেটা অক্টাভ এবং সিস্টার দুটো ভাগে ভাগ করা, এই জন্য 8 আর 6 করে লেখা রয়েছে। অক্টাভ মানে 8 লাইনে, সিস্টার মানে 6 লাইনে। 8 6 কত হলো? 14। 14 মানে কি? সনেট। গুড। যেটার এইবার তোমাদের রাইম পড়তে হবে। এই অক্টাভের রাইম হচ্ছে এ বি বি এ। তারপরে কি? এ বি বি এ 4টে লাইন, আবার এ বি বি এ 8টা লাইন এখানে হয়ে গেল। তাহলে আর এই সিস্টেমে দেখো কি আছে? সিডি 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 6টা, সিডি দুটো, সিডি দুটো, সিডি দুটো, 6টা। এটা হচ্ছে এই কবিতার রাইম। এগুলো তোমাদের এবার আস্তে আস্তে জানতে হবে, ঠিক আছে? যেটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা রয়েছে। তাহলে একটা কথা আমরা বুঝে গেছি, স্যার এই কবিতাটা কি আছে? এই কবিতাটা আছে লন্ডন শহরের সৌন্দর্যতা। কখন না সূর্য ওঠার আগে লন্ডন শহরকে দেখতে কেমন লেগেছে। দেখো, যে কোনো কবিতার আগে যদি আমরা বুঝে যাই যে কবিতাটা আমি কী পড়বো স্যার, সূর্য ওঠার আগে লন্ডন শহরকে দেখতে কেমন লাগছে। কে বলছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে। চলো তাহলে লন্ডন শহরকে দেখতে কেমন লাগে আমরা একটু দেখে নিই সূর্য ওঠার আগে। তাহলে এই কবিতা থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে এই কবিতায় কবি লন্ডনকে কিভাবে দেখেছে তার ছোট ছোট এমসিকিউ। এবং এই পড়ানোর পরে দেখবে এই কবিতা থেকে কোনো আর তোমাদের ডাউট থাকছে না। তাহলে চলো, যারা যারা বই নাওনি বইটা সামনে নিয়ে বসে পড়ো, আর প্রত্যেকটা লাইনে আমি যে ওয়ার্ডগুলো বলবো সেগুলো নিচে দাগ দিয়ে নাও। বই এমসিকিউ প্র্যাকটিস সেট খোলো এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে দেখবে কোশ্চেন পারবে। চলো স্টার্ট, নতুন বছরের নতুন পড়া। চলো শুরু করা যাক তাহলে। দেখো ফার্স্ট লাইন বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। যখন কেউ সব থেকে সুন্দর লাগে কোনো জিনিসকে দেখতে, তখন এরকমভাবেই সে হয়তো বলে। বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। পৃথিবীর এর থেকে সুন্দরতম দৃশ্য বুঝি আর কোথাও নেই। মানে হি হ্যাজ নেভার সিন দ্যাট কাইন্ড অফ বিউটি। মানে এটা হচ্ছে সব থেকে সুন্দর দৃশ্য যেটা সে বর্তমানে বা সেই সময় সে দেখেছিল, আগে সে কোনোদিন দেখেনি। ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। এবং এই দৃশ্য তার এতটা ভালো লেগেছে সে বলেই ফেললো। ডাল মানে কি? যার এখানে সৌন্দর্য সম্বন্ধে কোনো জ্ঞান নেই। ডাল মানে এখানে বোকা নয়, এখানে ডাল মানে যার সৌন্দর্য সম্বন্ধে জ্ঞান নেই। সাপোজ ধরো তোমার বাড়ির সামনে কোনো বাগান রয়েছে, এবার এই বাগানটা দেখার মতন একটা মানসিকতা থাকতে হবে। কেউ বললো বাগানটা হ্যাঁ রে ভালো হয়েছে, আবার কেউ বললো আরে এই বাগানটা তো মন ছুঁয়ে যাচ্ছে। এই যে সৌন্দর্য সম্বন্ধে একটা জ্ঞান, এটাকেই বলা হচ্ছে। বলছে ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। কোনো ব্যক্তি যদি এখান থেকে চলে যায় এবং এই দৃশ্যটা না দেখে, সেই জন্য হচ্ছে ডাল উড বি অফ সোল। সোল মানে কিন্তু মন, আত্মা, মাইন্ডকে বোঝানো হচ্ছে। হু কুড পাস বাই, কোনো ব্যক্তি যদি এই সুন্দর দৃশ্যটা দেখে না দেখে চলে যায়, তাহলে ধরতে হবে তার সৌন্দর্য সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তার মানে দৃশ্যটা খুবই সুন্দর। চলো, এ সাইট সো টাচিং। এ সাইট সো টাচিং মানে দ্যাট টাচ এনি ওয়ানস হার্ট। যদি তুমি দেখো, ও হো কি সুন্দর দেখতে, আরে বাবা কি সুন্দর, আগে কোনো দিন দেখিনি তো। মানে এটা হচ্ছে হার্ট টাচিং বিউটি। সেই জন্য বলছে এ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি। মেজেস্টি মানে ইমপ্রেসিভ বিউটি বা মহিমার কথা বলছে। বলছে এই পৃথিবীতে এই যে দৃশ্যটা, এটা খুব সুন্দর বা সো হার্ট টাচিং মানে দ্যাট টাচ এনি ওয়ানস হার্ট। দ্যাট টাচ এনি ওয়ানস হার্ট, যে দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্টস ওয়ে। তাহলে দিস সিটি মানে কোন সিটি গো? লন্ডন সিটি। পরীক্ষা দিয়ে দিতে পারে। নাও ডথ, ডথের নিচে আন্ডারলাইন করে নাও। বললাম যা যা বলবো সবগুলো পড়বে, আর কোথাও পড়তে হবে না। কোথাও থেকে পড়তে হবে না, ডথের নিচে আন্ডারলাইন করে দাও। কি আছে? ডথ মানে হচ্ছে পোয়েট্রিক মিনিং অফ ডাজ। তুমি আমি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে যে এইগুলো কবিতাদের যে কবি সেই সব লিখতে পারে। বলছে দিস সিটি নাও ডথ, এই শহরটা এখন একটা পোশাক পরে রয়েছে। কীরকম পোশাক? লাইক এ গার্মেন্টস ওয়্যার, যেন এই শহরটা সুন্দর এক পোশাক পরে রয়েছে। মানে এই শহরটা এক নারী যে সুন্দর একটি পোশাক পরে রয়েছে। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্টস ওয়্যার। ওয়্যার মানে কি? পরিধান করা বা পরা।
দ্য বিউটি অফ দ্য মর্নিং, কিসের সৌন্দর্য, সকালের সৌন্দর্যের পোশাক। পরীক্ষায় এই এমসিকিউটা প্রচুর পড়েছে, যে সকালের সৌন্দর্য যেটা, সেটা কি, মানে তার পোশাকটা কি, সকালের সৌন্দর্যের পোশাক। এরকম না যে কোথা থেকে একটা সুন্দর ড্রেস শপিং মল থেকে ভালো জায়গা থেকে কিনে পরে নিয়েছি, না না, এই যে সূর্য ওঠার আগে যে রক্তিম একটা আলো কী করে পুরো শহরকে ঢেকে দেয়, এইটাকেই কবি কল্পনা করেছে যে সুন্দর একটা ড্রেস যেন সে কী করছে, পরে রয়েছে। কি বলছে, বলছে দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্টস ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। সে কিসের পোশাক পরে রয়েছে গো, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক পরে রয়েছে। এবং সকালটা কীরকম, সাইলেন্ট অ্যান্ড বিয়ার। অনেক সময় শর্ট কোশ্চেন পরে দেখেছি আমরা যে সাইলেন্ট কেন, দেখো লন্ডন ইজ এ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সো অ্যাজ ইট ইজ আর্লি মর্নিং ইচ অ্যান্ড এভরি ওয়ান দেয়ার স্লিপ দ্যাট মোমেন্ট অ্যান্ড ইচ অ্যান্ড এভরি অবজেক্ট they don't start their work at a moment, and also chimney has not started their work। মানে কি, মানে প্রত্যেকে যারা ওই শহরের বাসিন্দা, যে শহরের কলকারখানাগুলো রয়েছে, প্রত্যেকে কি রয়েছে, ঘুমিয়ে রয়েছে। আর ঘুমিয়ে থাকলে কি হবে, কি নিস্তব্ধ হবে, সেই জন্য কবি কি করেছে, সাইলেন্ট ওয়ার্ডটা ইউজ করেছে। বিয়ার মানে উন্মুক্ত, দ্যাট টাচ এনি ওয়ানস হার্ট, এই সৌন্দর্যটা এতটাই সুন্দর যেটা কি করছে, সকলকে কি করছে, আকৃষ্ট করছে। এবং দ্যাটস বিয়ার, উন্মুক্ত, মানে এনি ওয়ান ক্যান টাচ দ্যাট কাইন্ড অফ বিউটি। সেই জন্য আরেকবার বলছি লাইনটা দেখো কি বলছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বিয়ার, এই সকালের সৌন্দর্যটা কীরকম, সাইলেন্ট অ্যান্ড বিয়ার। শিপ, টাওয়ার, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পল লাই। কবি বলছে সেই সকালবেলাটায় শিপ, যেই টেমস নদীতে যে শিপগুলো চলে সেইগুলোর কথা বলছে, যে শিপ, টাওয়ার্স, এখানে টাওয়ার মানে এলিজাবেথ টাওয়ারের কথা বলছে, যেখানে বড় একটা ঘড়ি থাকে, গোল বড় ঘড়ি, সেই এলিজাবেথ টাওয়ারের কথা বলছে। ডোমস বলছে যেগুলো ওই এলিজাবেথ টাওয়ার বা ওই ক্যাথিড্রালের যেই ডোমসগুলো, যেই কবরস্থানগুলো থাকে সেইগুলোর কথা বলছে। এগুলো কি রয়েছে, থিয়েটার আর কি টেম্পল, এগুলো এখনও ঘুমিয়ে রয়েছে। তার মানে কি বলতে চাইছে, দিজ আর দ্য ম্যানমেড অবজেক্ট, কোথাকার, লন্ডনের। কি কি বলছে, শিপ, টাওয়ার, ডোম, থিয়েটার, টেম্পল, লাই, এগুলো সবই কি করছে, এগুলো যেন ঘুমিয়ে রয়েছে। তাহলে আরেকবার বলে দিই, শিপ মানে জানো জাহাজ, টাওয়ার মানে কি বলেছিলাম এখানে এনফিল্ড, এই এলিজাবেথ টাওয়ারের কথা বলছে। এবং ডোমস, যেই গির্জার বা চার্চের সামনে যেই গম্বুজগুলো থাকে, মানে যেই কবরস্থানগুলো থাকে তার কথা বলা হচ্ছে। থিয়েটার, অবশ্যই তোমরা এগুলো থিয়েটার মানে জানো। এবং টেম্পল লাইন, এবং টেম্পলের কথা বলছে। এগুলো কি করেছে, এখন যেন কি করেছে, ঘুমিয়ে রয়েছে। কেন ঘুমিয়ে রয়েছে, অ্যাজ ইট ইজ আর্লি মর্নিং, তাই ঘুমিয়ে রয়েছে। ওপেন আন্টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এগুলো ওপেন হয়ে রয়েছে, আন্টু দ্য ফিল্ডস আন্ডার দ্য স্কাই, মানে এই সুন্দর যে অবজেক্টগুলো, এগুলো খোলা আকাশের নিচে কি রয়েছে, সুন্দরভাবে উন্মুক্ত হয়ে রয়েছে। কেন, দ্যাট টাচ, দ্যাটস ওয়াই দ্যাট টাচ এনি ওয়ানস হার্ট, তাই না, দ্যাটস ওয়াই দ্যাট টাচ এনি ওয়ানস হার্ট। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, বলছে এই প্রত্যেকটা জিনিস অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এগুলো কী লাগছে, অল ব্রাইট, উজ্জ্বল লাগছে, এবং গ্লিটারিং লাগছে, ঝকঝকে, চকমকে, গ্লোসি লাগছে, ইন দ্য স্মোকলেস এয়ার। বলছে কবি বলছে যেহেতু ইয়ার ইজ স্মোকলেস, ওয়াই দ্য ইয়ার ইজ স্মোকলেস, বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তাহলে চিমনি হ্যাজ নট স্টার্টেড দেয়ার ওয়ার্ক, তার মানে দেয়ার ইজ নো স্মোক, তাই না, আকাশে তাহলে কী নেই, স্মোক নেই। আর অ্যাজ দেয়ার ইজ নো স্মোক, তাহলে ইচ অ্যান্ড এভরি অবজেক্ট লুকিং সো গ্লোসি, সো বিউটি, so that's why the poet said that all bright and glittering in the smokeless year. Never did sun more beautiful steps, never did sun more beautiful steps, সূর্যের এই রূপ সে আগে কোনোদিনও দেখেনি। কবি বলছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপস, সূর্যের এই রূপ আগে আমি কোনোদিনও কি দেখিনি, কোনোদিনও দেখিনি। স্টেপস মানে এখানে ওঠা, সূর্যের এই সুন্দর রূপ, টু সারাউন্ডেড ফুলফিল, মানে চারিদিকের যে সৌন্দর্য সে কোনোদিনও কী করেনি, অনুভব করেনি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, ফার্স্ট স্প্লেন্ডার মানে কি, ফার্স্ট স্প্লেন্ডার মানে গ্র্যান্ড অ্যাপিয়ারেন্সকে বলা হচ্ছে, এবং গ্র্যান্ড অ্যাপিয়ারেন্সকে যেটা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ফার্স্ট স্প্লেন্ডার মানে সূর্যের প্রথম, ফার্স্ট রে,
কে বলা হয়, সূর্যের প্রথম আলোকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে দেখবে ফার্স্ট রে যেটা হয় সেটা হচ্ছে স্প্লেন্ডার। এখানে গ্র্যান্ড আন্ডারলাইন করে লিখে রাখো, গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স বলে লিখলেও হবে, গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক হিলস নেভার স নেভার ফেল্ট এ কাম সো ডিপ। বলছে তার এই প্রথম রূপে ভ্যালি রক হিলস নেভার স, ও সে কোনো দিন দেখেনি, নেভার ফেল্ট কোনো দিন অনুভবও করেনি, এ কাম সো ডিপ, মানে এই সৌন্দর্যটা এতটাই সুন্দর যে কবি কোনো দিন এটা দেখেও নি, কোনো দিন অনুভবও করেনি। মানে এটা হচ্ছে সর্বপ্রথম সে অনুভব করেছে শহর সূর্য ওঠার আগে এত সুন্দর লাগে দেখতে, এ কাম সো ডিপ। দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট ওয়ে। কোন নদীর কথা বলছে গো? পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। এখানে টেমস নদীর কথা বলছে গো, লিখে রাখো, টেমস নদীর কথা বলছে। বলছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। গ্লাইডেড মানে বয়ে যাওয়া, ঠিক আছে, গ্লাইড মানে বয়ে যাওয়া, লিখে রাখো, বয়ে যাওয়া। দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল। নদীটা কী করছে? যেন নিজের মতন করে বয়ে যাচ্ছে। কেন নিজের মতন করে বয়ে যাচ্ছে? পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে। তো দিনের বেলা কী হয়? দের ইজ লট অফ শিপ। সামটাইম দ্য যে ফ্লোটা, রিভারের যে ফ্লোটা, দে স্টাক বাই শিপ অ্যান্ড ম্যান মেড এনি অবজেক্ট, কোনো বোর্ডও হতে পারে। তো নদী কী করে? দিনের বেলা তার নিজের মতন করে বয়ে যেতে পারে না, বিকজ দের ইজ এ লট অফ শিপ অ্যান্ড দে স্টাক হিম। অ্যাজ ইট ইজ আর্লি মর্নিং দের ইজ নো শিপ, সো রিভার ইজ সো হ্যাপি অ্যান্ড কী করছে? দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। সে নিজের মতন করে 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 সুন্দর করে বয়ে যাচ্ছে এবং এটা কবির দেখতে খুব ভালো লেগেছে। তার মানে দেখো, নদী যে সুন্দর করে বয়ে যাচ্ছে এটাও তার অনুভব। তো কবি কল্পনা করছে, দেখো নদীটা কী করছে যেন সুন্দরভাবে বয়ে যাচ্ছে। সেই জন্য বলছে দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, GLIDTH, গ্লাইড মানে বয়ে যাওয়া, গ্লাইড। সে নিজের মতন করে কী করছে? বয়ে যাচ্ছে। কীরকমভাবে? ওন সুইট উইল, নিজের ইচ্ছে মতন। ডিয়ার গড, কবি এতটা সুন্দর লেগেছে এই দৃশ্যটা, সে ভগবানকে উদ্দেশ্য করে বলছে, ডিয়ার গড দ্য ভেরি হাউস সেম অ্যাসলিপ। প্রত্যেকটা বাড়ি কী রয়েছে? যেন ঘুমিয়ে রয়েছে। মানে কি? দোজ আর ইনসাইড দ্য হাউস দ্য পোয়েট থট দ্যাট দে আর স্লিপিং ইনসাইড দ্য হাউস অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মানে প্রত্যেকটা বাড়ি তো ঘুমিয়ে রয়েছে, অ্যাট এ টাইম দোজ আর ইনসাইড দ্য হাউস, তারাও কী করছে? দে আর স্টিল স্লিপ। সেই জন্য বলছে ডিয়ার গড দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা বাড়ি কী করছে? ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্টস ইজ লাইং স্টিল, এবং প্রত্যেকটা মাইটি হার্টস, মানে মাইটি হার্টস কাদের বলছে? দোজ আর ইনসাইড দ্য হাউস, তাদের মাইটি হার্টস বলছে। দে আর স্টিল লাইং, তারা কী করছে? এখনও ঘুমিয়ে রয়েছে। তো এই ছিল আজকের কবিতা। দেখো, যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। কবি কাকে ডালের কথা বলছে? কাকে বলছে? যার বিউটি সম্বন্ধে কোনো সেন্স নেই, মানে আ পারসন হু হ্যাজ নট এনি আইডিয়া অফ বিউটি। খুব ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করে রাখো এটা। আর এ সাইড সো টাচিং ইন ইটস মেজেস্টি, মেজেস্টি মানে এখানে ইমপ্রেসিভ বিউটির কথা বলছে, আন্ডারলাইন করে এটাও তোমরা লিখে রাখো। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্টস ওয়্যার। তাহলে সিটি মানে কি? এখানে লন্ডন সিটির কথা বলা হয়েছে। ডট কি? ডট হচ্ছে পোয়েট্রিক মিনিং অফ ডাস। যা যা বলছি এগুলোই পরীক্ষা দেবে, মন দিয়ে শোনো। লাইক এ গার্মেন্টস ওয়্যার, তাহলে এখানে কোন গার্মেন্টসের কথা বলা হচ্ছে? যে গার্মেন্টসের কথা কি বলা হচ্ছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক পরে সে রয়েছে। এবং সেই সৌন্দর্যটা কীরকম? সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সাইলেন্ট মিনস there is no noise. কেন সেখানে নয়েজ নেই? বিকজ ইট ইজ এ আর্লি মর্নিং। অ্যান্ড বেয়ার মানে উন্মুক্ত। কেন উন্মুক্ত? বিকজ ইট টাচ এনি ওয়ান্স হার্ট। শিপ, টাওয়ার, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই। এখানে টাওয়ার মানে বলতে পারে যে কোন টাওয়ারের কথা বলছে? এলিজাবেথ টাওয়ারের কথা বলছে। গুড। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই এ ব্রাইট, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। পরীক্ষা দিয়ে দিতে পারে ওয়াই অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। যা বলছি মন দিয়ে শুনো। কেন অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং? বিকজ দ্য এয়ার ইজ স্মোকলেস। হয়তো বলতে পারে ওয়াই দ্য এয়ার ইজ স্মোকলেস, তখন তুমি বলবে দ্য চিমনি হ্যাজ নট স্টার্টেড দেয়ার ওয়ার্ক। হয়ে গেল। দেখো, বই নেই, এগুলো দেবে, মন দিয়ে শোনো। দ্য চিমনি হ্যাজ নট স্টার্টেড দেয়ার ওয়ার্ক। তাহলে চিমনি যদি তাদের কাজ শুরু করতো তাহলে আকাশ কী হতো? ধোঁয়ায় ভর্তি হয়ে যেত, তখন আর সেরকম দেখতে এত সুন্দর লাগতো না। সেই জন্য বলা হচ্ছে কি, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার বিকজ দ্য এয়ার ইজ স্মোকলেস। ওয়াই দ্য এয়ার ইজ স্মোকলেস? বিকজ দ্য চিমনি হ্যাজ নট স্টার্টেড দেয়ার ওয়ার্ক। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপস ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার। ফার্স্ট স্প্লেন্ডার মানে আর্লি সানলাইটকে বলা হচ্ছে। মন দিয়ে শোনো, এগুলোই পরীক্ষা দেবে।
ভ্যালি, রক, হিলস, নেভার স, নেভার ফেল্ড, এ কাম সো ডিপ। দ্য রিভার, কোন রিভারের কথা বলা হয়েছে? দ্য টেমস রিভারের কথা বলা হয়েছে। গুড। অ্যান্ড ইজ ওন সুইট উইলস, ওন সুইট উইল মানে নিজের ইচ্ছা মতন করে যাওয়া। ডিয়ার গড, দ্য ভেরি হাউস সিম অ্যাজ স্লিপ, তারা কী রয়েছে? ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্টস ইজ লাইং স্টিল, এবং ওইখানে যত মহান হৃদয়গুলো রয়েছে তারাও কি করছে? ঘুমিয়ে রয়েছে। তো এই ছিল আজকের কবিতা। এরকমভাবে আমরা প্রত্যেকটা কবিতা শেষ করব এবং কথা দিচ্ছি ক্লাস একটু ডিফারেন্সই হবে, এবং এই ভিডিও দেখার পরে তুমি তোমার প্র্যাকটিস সেট খুলতে পারো এবং সেখানে তুমি 90% কোশ্চেন তুমি সবই পাবে। এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করো, কারণ আমরা তোমাদের সবসময় পাশে থাকবো এবং প্রত্যেকটা ক্লাস যতটা পারবো, যতটা আমার জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী তোমাদের দেবো। আশা করি তোমাদের ভালো হবে, কেন লাস্ট আমরা দেখেছি কয়েক বছর ধরে আমাদের রেজাল্ট এত ভালো হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমি একদম চিরকৃতজ্ঞ যে তারা আমার এই খাটনির যে মর্যাদা দিচ্ছে। দেখো, এই ভিডিও করা খুব কষ্ট, বিনা ফ্যানে ভিডিও করা এবং সোয়েটিং হওয়া। তো যাই হোক, তোমাদের জন্য ভিডিও, এবং আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু বলো যে স্যার ভালো লেগেছে। খুব ভালো লাগবে এই কথাটা শুনতে যে স্যার ভালো লেগেছে, বুঝতে পেরেছি। চলো, ততক্ষণের জন্য টাটা। নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে নিও। চলো, টাটা।